আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি আগারগাঁয়ে কোস্ট গার্ডের হেডকোয়ার্টার আছে, সেখানে উনি গেছিলেন। কোস্ট গার্ডদের পদক প্রদানের একটা অনুষ্ঠান ছিল, সেখানে উনি একটা বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতাটাকে হেডলাইন করে আরেকটা খবর চাপা হয়েছে। খবরটা হলো এরকম: আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা বোধহয় যুগান্তরের হেডলাইন। কথা শুনলে তো মনে হচ্ছে সাংঘাতিক, তো লোকটা খুব সতর্ক, ভালো কথা বলেছে। আসলে কি পারবেন? নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোস্টগার্ড অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ব্যক্তি বা দল বা রাজনৈতিক দলের এজেন্ডার সাথে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুনে খুব সাহস যোগায়, জোশ আসে যে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের অন্তত কেউ একজন আছে, একটা মন্ত্রী উপদেষ্টা আছে যে বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবে, একটা নিরপেক্ষ প্রশাসন বজায় রাখবে ইলেকশনকে আশেপাশে আগে পরের সময়গুলোতে। আসলে কি তাই? একটু এক্সামিন করে দেখা যাক। অলরেডি যে বাতাসটা ছড়িয়ে দিচ্ছে খোদ ইউনূস সাহেব। এমনি জেনারেল ইউনূস সাহেবের অ্যাটিচিউডটা হলো যে যখন যেইটা নিয়ে দাবি নিয়ে যাইতেছে, উনি তারকে একটা সুন্দর মিষ্টি দুটো কথা বলে দেখবানি কয়ে বা হাতে একটা কিছু ধরা দিয়ে বিদায় দিলেন। উনিও খুশিতে আস্তে আস্তে বাইরে যতই হইচই করেন না কেন, শেষ ভেসের উনি ইউনূস সাহেবের বিরুদ্ধে যাবেন না। এই অবস্থাটা করছেন উনি সব পলিটিক্যাল পার্টি, অন্তত 3টা টপ পলিটিক্যাল পার্টির ব্যাপারতে এই কাণ্ড, এই নীতি উনি চালায় যাচ্ছেন। সম্প্রতি দেখা যাচ্ছে তার হাত সম্ভবত আদালত পর্যন্ত চলে গেছে। ওটাতেও তিনি অনেক কিছু করতে পারে, অনেকে তার কাছে আবদার নিয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনের যে ইলেকশনটা আমাদেরকে উপহার দিতে যাচ্ছে, সেইটাতে খেলাপি ঋণ আর দ্বৈত নাগরিকত্ব, এই ইস্যুটা নিয়ে খুব সোজা সাপটা ক্লিয়ার কোন একটা পজিশন নিয়ে ইলেকশন কমিশন এই ইলেকশনটা করছে না। আজকেও আদালতে গিয়ে খেলাপি ওয়ালারা বা দ্বৈত নাগরিক ওয়ালারা তাদের ছাড়পত্র নিয়ে আসছে, ইলেকশন করতে পারবে। এগুলো সিমটম যে ইউনূস সাহেবের হাতটা অদ্দু পর্যন্ত গেছে আজকাল। এই আবদারটা নিয়ে কেউ না কেউ তার কাছে গেছে এবং তিনি তাদেরকেও সন্তুষ্ট করছেন। তো এরকম সন্তুষ্ট করে করেই চলতেছে এই প্রশাসনটা। তাহলে এটা তো একটা ফ্যাক্টর। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি বলা হয় যে না, তারা খুব কঠোর নিয়ম পালন করবে, এইটা ইউনূস সাহেবের এই অ্যাটিচিউড দেখলে কি তাই মনে হয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ইউনূস সাহেবের বাইরে? প্রশ্নই আসে না। তাহলে এইটা একটা বড় ফ্যাক্টর যে ওনারা নিজেই কতটুকু কি পারবেন। না, এর চেয়ে বড় ফ্যাক্টর আছে, বিশাল। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কমপ্লিটলি ভেঙে পড়ে একদম। কখন, কোন দিন একদম এক্স্যাক্টলি বলে দেওয়া যায়। যেদিন ইলেকশন হয়, 12 তারিখ ইলেকশন হবে, আমাদের বাংলাদেশের স্টাইলে 12 তারিখে রাত 12টা-1টার দিক থেকেই ফলাফলগুলো আসতে শুরু করে। ফলাফল কমপ্লিট ফলাফল না, কিন্তু কে কোন আসনে কেমনভাবে জিততেছেন, কত মার্জিনে জিতে যাচ্ছেন, আগায় চলে আসতেছেন, এই ট্রেন্ডগুলো দেখলে একটা প্রেডিক্ট করা যায়। এটা রাত 12টা-1টার মধ্যে এসে যায়। ভোরবেলা হতে হতে, মানে ভোরের আজান হতে হতে দেখা যায় যে কে সবচেয়ে বেশি প্রকাশিত ভোটে আগায় আছে, কত সিটে আগায় আছে, এইটা পর্যন্ত চলে আসে। আমার স্পষ্ট মনে আছে 2001 সালের ইলেকশনে ভোরবেলায় এই আজান দেওয়ার আশপাশের সময়ে বিএনপির লোকেরা আর কাউন্টিং বন্ধ করে দিয়েছিল। কেন? কারণ তখন অলরেডি 200 বেশি ছাড়াই গেছে বিএনপিরা বিজয়ী বলে। 200 বিএনপিও আশা করেনি, তারপরে 204 পাইছিল আর কি। এইটা তার মানে হয়ে গেল যে 200 আসনের বেশি যদি বিএনপি জিতছে, ওটা ভোরের আজানের সময়ই জানতে পারা যায়। এই সময় কি হয়? এই সময় না, ঘটনা শুরু হয়ে যায় রাত্রি 12টা-1টা থেকে। যখনই আমলারা
সচিবালয়ের সচিব টাইপের ব্যক্তিবর্গরা এটা টের পেয়ে যায়, ওরা তো কান পেতে আছে কে জিততেছে কে আগায় আছে ওটা দেখার জন্য। সেম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও, পুলিশের টপ থেকে শুরু করে প্রধান লোকেরা এমনকি ওসি পর্যন্ত, এরা সবাই কান পেতে তাকায় থাকে কোন পার্টিটা জিততেছে। কেন? জিতলে পরে সবার আগে দৌড়তে হবে তো সেই লোকটার কাছে, সম্ভাব্য সেই বড় নেতাটার কাছে, যে সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী হবে তার কাছে। কেন? গিয়ে বলতে হবে যে স্যার আমি আপনার জন্য বাকি কাজ করে দেবো, যেটা বলবেন সেটা করব, আপনি আমাকে প্লিজ একটু এটা দিবেন। ফলে লাইন ঘাটগুলো শুরু হয়ে যায় রাত্রি 12-1টার দিক থেকেই, দৌড়দৌড়ি শুরু হয়ে যায়। বড় বড় নেতার বাসার বৈঠকখানা ভরে উঠে এইসব ভাগ্যোন্বেষী পুলিশ অফিসার আমলাদেরকে দিয়ে। তাহলে ও যখন চিন্তা করে আমার কি লাভ, আমার কি হবে, এই পুলিশ অফিসারটা এই আমলাটা যখন দৌড়াবে কোন নেতা জিততেছে তার বাসায়, তখন সে কি আর খেয়াল রাখবে প্রশাসনে কি হচ্ছে? ওই ওসি থেকে শুরু করে একদম আইজি পর্যন্ত তাদেরকে এগুলো দেখার সময় আছে নাকি? তারা তো নেক্সট তাদের ভাগ্য অন্বেষণের জন্য কে জিতছে তার বাসায় দৌড়াবে। আর ঠিক এটার কারণেই আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ে। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল 2001 সালে। এবং বিশেষ করে এই যে আমি অনেকবার বলেছি, এটা হাফিজের বিষয় বলা, কিছু কিছু জায়গায় মানে যেখানে যেখানে হিন্দু ভোটারদের বেশি একটা কনসেন্ট্রেশন আছে, বিএনপি প্রচুর ভয় ছিল 2001 ইলেকশনে যে কোনো কারণে যদি হিন্দু ভোটার একদিকে ভোট দিয়ে দেয়, যেহেতু আওয়ামী লীগের গভর্নমেন্টটা এর আগে ছিল, 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। ফলে তাদের যথেষ্ট ভয় ছিল যে আওয়ামী লীগের কারণে যদি ওই প্রভাবটা থেকে যায় তাহলে তো আমরা হেরে যাবো বোধহয়। কারণ এই ইলেকশনটা হয়েছে তখনকার দিনের ইলেকশনের টেন্ডেন্সি ছিল মার্জিনাল ভোটে বিএনপি হেরে যেত বা আওয়ামী লীগ জিতে যেত। মার্জিনাল ভোটটা হলো 1 থেকে 5,000। এই কারণে বিএনপি জামাতের সাথে অ্যালায়েন্স করে ইলেকশনটা করছিল। বিএনপি মনে করা হয় বা স্ট্যাটিস্টিক্সও তাই বলে যে জামাত ইসলাম 4 থেকে 5% ভোট ক্যারি করে। এই 4% ভোট যদি যুক্ত হয়ে যায়, যেমন যদি আপনি দেখেন 2001 সালের ইলেকশনে আওয়ামী লীগের বিএনপির ভোটের পার্সেন্ট ছিল, টোটাল ভোটের পার্সেন্ট ছিল দুজনেই 41, একজনের 41 সামথিং নিচের দিকে পজিশন নিচে, আর একজনের 73 বোধহয়। এই হলো তফাৎ। কিন্তু জামাত পাইছে 4 সামথিং। এই ভোটটা যখনই বিএনপির সাথে যুক্ত হয়ে যাচ্ছে তখন এইটাই হয়ে যাচ্ছে বিএনপি একাই 45%-এর উপরে চলে গেছে। এটা হচ্ছে বাংলাদেশের ভোটের প্যাটার্ন ছিল। এই কারণে এই যে 1 থেকে 5,000 ভোটটা ম্যাটার করে। সো এই পরিস্থিতিতে বিএনপি চেষ্টা করেছিল আইন শৃঙ্খলাকে নিজের পক্ষে নেওয়ার জন্য এই কাজটা করতে, এবং সেইটাই আইন শৃঙ্খলা ভেঙে গেছিল বলেই হিন্দু নির্যাতনের অভিযোগ এবং যেই ডকুমেন্টটা তৈরি করে এবার আমাদের শাহরিয়ার কবিরে এইটাই এয়ারপোর্ট দিয়ে নিয়ে গেছিলো ইন্ডিয়াকে এটা পৌঁছে দিতে, গিয়ে ধরা পড়ে যায় এয়ারপোর্টে। আমি ওদিকে এত বাড়ছি না, আসলে মূল বিষয়টা হলো যে ভোরবেলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। এটা বাংলাদেশের সাধারণ টেন্ডেন্সি। জাহাঙ্গীর সাহেবকে এটা জানেন? আমার বিশ্বাস হয় না উনি জানেন। তার উপরে এটা কোন জাহাঙ্গীর সাহেব, কোন ইউনূস সাহেব, যে ইউনূস সাহেব অলরেডি যে যাচ্ছে তার কাছে তাকে কিছু না কিছু দিয়ে ঠান্ডা করে ফেলা দিতেছে। কেন? কারণ ওনার নিজের একটা ইন্টারেস্ট আছে। কি 5 বছরের জন্য প্রেসিডেন্ট হতে হবে, পাওয়ার ট্রান্সফার করা যাবে না ইলেকশন হয়ে গেলেই। এইসব অভিযোগগুলা যখন বাজারে উঠে আসতেছে এবং কোনো সদুত্তর ইউনূস সাহেবের দিক থেকে নাই, এক এক সময় এক এক কথা বলছেন, পার্সোনাল টেবিলে একরকম কথা বলেন, ফর্মাল টেবিলে আরেকটা কথা বলেন। তাহলে এই অবস্থায় জাহাঙ্গীর সাহেবের এই কথাটি কি আসলে কোনো মূল্য থাকবে? এই জন্য এই রিপোর্টটা পড়তে পড়তে এগুলি আমার মাথায় আসতেছিল যে 13 তারিখ থেকে কি আমরা একটা আইন শৃঙ্খলা কন্ট্রোল নিয়ন্ত্রিত দেখতে পাবো? আমি সরি, আমার বিশ্বাস হয় না এটা। এবং এটা যদি আরো আগে ঘটে যায়, 13 তারিখে আগেও ঘটেছে, তাও আমি অন্তত অবাক হব না, কারণ জিনিসটা এরকম হয়ে আছে। এর মূল কারণ হলো আইন শৃঙ্খলা জিনিসটা ভেঙে ফেলছে ইউনূস সাহেব নিজে। এই যে যাচ্ছে তাকে একটা কিছু দিয়ে সন্তুষ্ট করে রাখা, এটার কারণে শুধু আইন শৃঙ্খলা না, নির্বাচন কমিশনার যে ঠিক মতন কাজ করতে পারছে না, কোনো স্ট্রিক্ট ল রুল এর ভিত্তিতে কাজ করতে পারছে না, এর পিছনে ইউনূস সাহেব দায়ী। এই হলো বাংলাদেশের বাস্তব চিত্র।
সেখানে এক জাহাঙ্গীর সাহেব মুখে বলা এইসব কথা কতটা কাজ করবে? এই প্রশ্ন আপনাদের সামনে রেখে শেষ করলাম। তাই